Hello and welcome to another video of Career Map Online. তোমরা বুঝেই গেছো আমাকে দেখে যে yes this is a history class. So যেরকম অন্যান্য সাবজেক্টে অলরেডি তোমরা ভিডিও পেয়ে গেছো হয়তো এতক্ষণে যে আমরা একটা টপিক যেটা আমাদের আপকামিং এক্সামিনেশনসের জন্য খুব ইম্পর্ট্যান্ট সেটাকে নিয়ে সেইগুলোর একটা সামারি এবং তার কিছু প্রিভিয়াস ইয়ার্সগুলোকে আমরা ডিসকাস করছি। সো ফর আজ যদি আমরা হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে দেখি, ফর আজ আমাদের যে কোনো আপকামিং স্পেশালি ধরো এসএসসি বা যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সামিনেশনের কথা বলো না কেন, আমাদের জন্য মডার্ন হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই মডার্ন হিস্ট্রির মধ্যে থেকে আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে নান আদার দ্যান দ্য ফরমেশন অফ কংগ্রেস এবং তার কিছু ইম্পর্ট্যান্ট সেশন। দেখো মডার্ন ইন্ডিয়া তো ডেফিনেটলি 1857 থেকে স্টার্ট হয়, দ্য রিভোল্ট অফ 1857 থেকে, কিন্তু 1857-এর অলরেডি আমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও চ্যানেলে রয়েছে। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের সেটারও একটা রিভিশন দরকার, প্লিজ গো হেড এবং সেই ভিডিওটাতে দেখলে আমি গ্যারেন্টি দিতে পারছি যে অ্যাটলিস্ট ইউ উইল বি আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ওয়াজ 1857-এর রিভোল্ট। সো দ্যাট ইজ সর্টেড। এরপরে যদি নেক্সট ইম্পর্ট্যান্ট আমরা টপিক নিই, দ্যাট উইল বি দ্য ফরমেশন অফ কংগ্রেস। তো আজকে আমরা এটাকে এক্সপ্লোর করব। আমরা দেখব যে 1857-এর পরে কি কি হলো, যে কারণের জন্য আলটিমেটলি ইন্ডিয়ান কংগ্রেস তৈরি হলো এবং তার কিছু ইম্পর্ট্যান্ট সেশন। হ্যাঁ, সত্যি কথা বলতে ইম্পর্ট্যান্ট সেশনস বেশ কয়েকটা আছে, বাট আমি সেটাকে ন্যারো ডাউন করার চেষ্টা করেছি। কিছু 20-21খানার মতন কিছু সেশনস আমি নিয়ে এসেছি যেটার ব্যাপারে জানতে হবেই এবং সেইগুলো থেকে মেজরিটি কোয়েশ্চেন্স আমাদের প্রিভিয়াস ইয়ার্সেও এসছে। তো সেইগুলো নিয়ে লেট আস স্টার্ট অফ উইথ টুডেজ ক্লাস। এবং তোমরা সবাই জানো যে দিস ইজ মি সায়নী ম্যাম। যারা এই ভিডিও থেকে স্টার্ট করছো আমাদের সাথে জার্নি, ফর দেম আমি এই চ্যানেলের হিস্ট্রি টিচার অ্যান্ড লেট আস জুম ইনটু দ্য ভিডিও। সো যদি আমরা দেখি আগের চ্যাপ্টার, কংগ্রেসের আগের চ্যাপ্টার, হোয়াট ওয়াজ বিফোর কংগ্রেস। তো 1857-এর রিভোল্ট হচ্ছে 10th মে 1857-এর রিভোল্ট হচ্ছে মিরট থেকে স্টার্ট এবং এরপরে বেশ 1 বছরের মতন খুব ভালো কিছু জায়গা থেকে আমরা রিভোল্টটাকে দেখতে পাই। কানপুর বলো, লখনৌ বলো, গোয়ালিয়র বলো, ঝাঁসি বলো, ইত্যাদি ইত্যাদি। ফাইনালি ইন দ্য ইয়ার অফ 1858 কুইন্স প্রোক্লেমেশন আসছে, যেটাকে কি না লর্ড ক্যানিং তখনকার যে ভাইসরয় ছিল সে একটা এলাহাবাদে গ্র্যান্ড দরবার করছে, সেখানে একটা বিশাল বড় দরবারে তিনি এই কুইন্স প্রোক্লেমেশনটাকে পড়ে শোনাচ্ছে। হোয়াট ইজ দিস কুইন্স প্রোক্লেমেশন? এর মধ্যে কিছু কিছু প্রভিশনস রয়েছে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে এবারে ইন্ডিয়াতে কি হচ্ছে না, এতদিন ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইন্ডিয়াতে রাজত্ব করছিল, এখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে পাওয়ার ট্রান্সফার হয়ে কার কাছে যাচ্ছে? ব্রিটিশ পার্লামেন্টের কাছে যাচ্ছে। তো দিস ওয়াজ দ্য ফার্স্ট ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা আমরা কুইন্স প্রোক্লেমেশনের মাধ্যমে দেখছি। নাম্বার 2, কুইন্স প্রোক্লেমেশনে আমরা কি দেখছি? এই যে পোস্ট অফ ভাইসরয় অ্যান্ড দ্য সেক্রেটারি অফ দ্য স্টেট, এই দুটো ক্রিয়েট হচ্ছে এবং এই ভাইসরয় কে হবে? ভাইসরয় হচ্ছে কুইনের রিপ্রেজেন্টেটিভ হবে ইন ইন্ডিয়া। তো এরাই এবার থেকে যে ইম্পর্ট্যান্ট পলিসিসগুলো তৈরি হবে ইন ইন্ডিয়া, অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি বলো, রেভিনিউ পলিসিস বলো, সেইগুলোকে তারা এক্সিকিউট করবে এবং এইগুলো কার আন্ডারে হবে? আন্ডার দ্য পার্লামেন্ট, আন্ডার দ্য ক্রাউন। তো এইভাবে কুইন্স প্রোক্লেমেশন 1858-এ আসছে। তো এরপর থেকে আমরা কি দেখছি না, ইন্ডিয়ান মানুষের মধ্যে দেয়ার ওয়াজ আ লট অফ চেঞ্জ। বেশ কিছু চেঞ্জেস দেখছি ইন দেয়ার অ্যাটিটিউড, ইন দেয়ার বিহেভিয়ার, ইন দেয়ার বিলিফ। এবং সেই অ্যাটিটিউডগুলো আমাদেরকে কার তরফে নিয়ে যাচ্ছে? টুয়ার্ডস দ্য স্পিরিট অফ ন্যাশনালিজম। তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই ন্যাশনালিজম কিভাবে স্প্রেড হচ্ছে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট কজেস বিহাইন্ড দ্য রাইজ অফ ন্যাশনালিজম। ন্যাশনালিজম মানে কি? ন্যাশনালিজম মানে হচ্ছে দেশের প্রতি ভালোবাসা এবং
ন্যাশনালিজমের কিন্তু আবার অনেক সাইড হতে পারে। অনেক সময় আমরা অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম দেখি, ধরো যদি আমরা হিটলারের কথা বলি, ইন দ্য ওয়ার্ল্ড হিটলারের যদি আমরা দেখি, আমরা অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম দেখি, যেখানে যুদ্ধ করে অন্য কোনো দেশকে জয় করে আমি আমার দেশকে আরও বড় করছি। সো দ্যাট ইজ অ্যাগ্রেসিভ ন্যাশনালিজম। আমাদের জন্য কি ছিল? আমাদের জন্য ন্যাশনালিজম ছিল হচ্ছে দেশের প্রতি ভালোবাসা। দেখো, একটা কনসেপ্ট আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে বিফোর 1857 মানুষেরা সবসময় কি না একটা রাজার আন্ডারে রুলড হইতো, এবং এই রাজার যা টেরিটরি বা যেটাকে আমরা কিংডম বলে থাকি, লোকেদের মনে হতো এইটাই আমার দেশ, এর বাইরে যা আছে সেগুলো সব ফরেন। যেরকম এখন আমরা ফরেন ভাবি মানে হচ্ছে ইন্ডিয়ার বাউন্ডারির বাইরে যেগুলো রয়েছে, এক্স্যাক্টলি সেরকমভাবে হচ্ছে একটা রাজার কিংডমের বাইরে যা থাকতো একটা প্রজার জন্য, সেটা হচ্ছে ফরেন। তো 1857-এর পর থেকে আস্তে আস্তে নাম্বার ওয়ান জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সিস্টেম। যদি তোমরা আমাদের পলিটিক্যাল সিস্টেম দেখো, ফর দ্য ফার্স্ট টাইম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের আন্ডারে আমাদের পুরো ভারতবর্ষটাকে আমরা দেখতে পাচ্ছি। সো কেরালা টু কাশ্মীর সবাই এটা বুঝতে পারছে যে আচ্ছা, আমরা একটা দেশের মানুষ। এতদিন কি ছিল? এতদিন ছোটো ছোটো কিংডমস ছিল, সে মারাঠাস বলো, শিখ বলো বা মুঘলস বলো। এখন কি হচ্ছে? এখন উই আর ওয়ান কান্ট্রি। এই যে কনসেপ্ট, একটা আমরা নতুন নেশনের কনসেপ্টটা পাচ্ছি। তো এই কারণের জন্য পলিটিক্যাল সিস্টেম যেটা ব্রিটিশরা এনেছিল, বিকজ সব জায়গায় এখন একটা ইউনিফর্ম অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে, তো সেই কারণের জন্য এই পলিটিক্যাল সিস্টেমের জন্য মানুষের মধ্যে ফার্স্ট ধারণা আসছে যে আচ্ছা, আমরা সবাই দেশের মানুষ, একটাই দেশের মানুষ। এই যে সিটিজেনশিপের যে ব্যাপারটা, সেটা ফার্স্ট এইখানে আসছে। এছাড়াও যদি পলিটিক্যাল সিস্টেমের আমরা আরেকটা সাইড দেখি, দ্য নেগেটিভ সাইড, সেটা কি হবে না, পলিটিক্যাল সিস্টেমে যদি দেখো বেশ অ্যাব্রাপ্টলি অনেক রকমের পলিসিস প্রায় ব্রিটিশরা হচ্ছে ইন্ট্রোডিউস করতো, সামওয়্যার গুড, সামওয়্যার ভেরি ব্যাড। তো সেই কারণের জন্য মানুষের মনে না ব্রিটিশের প্রতি একটা ডিসরেসপেক্ট, একটা ডিস্ট্রাস্ট আসতে আরম্ভ করলো। তো সেই কারণের জন্য আমরা আস্তে আস্তে বুঝতে পারলাম যে কি না, এইটা আমাদের দেশ, এটাকে আমাদের চালানো উচিত। সো উই আর দ্য পিপল যারা এই ন্যাশনালিজমটাকে নিয়ে যাওয়া উচিত। এইভাবে স্পিরিট অফ ন্যাশনালিজম বাড়ছে। পয়েন্ট নাম্বার 2 যদি দেখো, ইংলিশ এডুকেশন। ইংলিশ এডুকেশনের একটা খুব ফানি কনসেপ্ট আছে। ইংলিশ এডুকেশন যখন ফার্স্ট এসেছিল 1857-এর আগে, যখন মিশনারিজরা আসছে, তখন মানুষেরা মনে করতো যে মিশনারিজরা ইংলিশ এডুকেশন কেন নিয়ে এসছে আমাদের এখানে, আমাদেরকেও খ্রিশ্চানিটিতে কনভার্ট করবে, আমরাও খ্রিশ্চান যাতে হয়ে যায় সেই কারণের জন্য। ওদের ওখানকার সোসাইটি কাস্টলেস, ক্লাসলেস সোসাইটি, আমাদেরও সোসাইটিটাকে ঠিক সেরকমই করবে। বিকজ তখন তো আমাদের সোসাইটিতে ভার্না সিস্টেম চলছে, একটা কনসেপ্ট রয়েছে আপার কাস্ট, লো কাস্ট, এইগুলো রয়েছে, এবং মানুষের ধারণা এটাই ছিল যে ব্রিটিশরা ওদের মতো আমাদেরকেও করতে চাইছে। কিন্তু ইন দ্য টার্ন অফ দ্য টাইম আমরা 1857-এর পরে দেখি এই ইংলিশ এডুকেশনই আমাদের জন্য একটা বুন, একটা আশীর্বাদ হয়ে যাবে। কিভাবে না, আগে কি হতো, আগে বিভিন্ন প্রান্তের লোকেরা ইন্ডিয়াতে বিভিন্ন ভাষায় কথা বলতো। কেউ বাংলায় কথা বলছে, কেউ মালায়ালামে কথা বলছে। তো একটা বাঙালির মানে জন্য মালায়ালামে কথা বলাটা বা কথাটা বোঝাটা খুব মুশকিল হতো। তো তাহলে কমিউনিকেট করব কি করে? সো ইংলিশ একটা মিডিয়াম তৈরি হলো। দেখবে এখনও যদি আমরা বিভিন্ন প্রান্তে যাই, ইফ ইউ নো ইংলিশ ইউ আর সর্টেড। ইউরোপিয়ান দেশে আজ যদি আমরা কেউ যাই, এরকম না যে আমাকে এক একটা ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ইংলিশ জানা মানে মোটামুটি কাজ তো চলে যায়। ঠিক সেরকমই এই সময় যেহেতু বিভিন্ন লোকেরা আস্তে আস্তে পড়াশুনো শিখছে, এবং কি পড়াশুনো না, ইংলিশ মিডিয়ামে পড়াশুনো শিখছে, এই কারণের জন্য ওরা ইংলিশটা তো জানে। তো বাঙালি হোক বা কেরালাইট হোক বা হচ্ছে তামিলিয়ান হোক, সবাই মোটামুটি ইংলিশ, যারা যারা পড়াশুনো শিখছে তারা ইংলিশ জানছে, এবং এই ইংলিশে এবার ওরা কথাবার্তা বলছে, কমিউনিকেশন বাড়ছে। কমিউনিকেশনের সাথে সাথে কি বাড়ছে, এক্সচেঞ্জ অফ আইডিয়াস বাড়ছে। ওদের ওখানে কি হচ্ছে, আমাদের এখানে কি হচ্ছে, এইভাবে কি না, এই যে কনসেপ্ট অফ ন্যাশনালিজম, এবং শুধু কনসেপ্ট অফ ন্যাশনালিজম বলবো কেন, ওয়েস্টার্ন এডুকেশনের সাথে সাথে আমরা আরও অনেক এরকম ওয়েস্টার্ন আইডিয়াস জানতে পেরেছিলাম। যেরকম ধরো এই যে কনসেপ্ট অফ ডেমোক্রেসি,
ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি টুডে, বাট এই ডেমোক্রেসির কনসেপ্টটাও কিন্তু ইউরোপ থেকেই এসছে, আমরা ওয়েস্টার্ন নলেজ থেকেই পেয়েছি। এছাড়াও ধরো লিবার্টি কনসেপ্ট, কীরকমভাবে ভোটিং হয়, ফ্র্যাটার্নিটি, এই যে কনসেপ্টগুলো, এগুলো আমাদের কাছে এখন খুব কমন, আমাদের প্রিয়াম্বলে রয়েছে, আমরা সবাই জানি। বাট তখন কিন্তু এই ওয়েস্টার্ন এডুকেশন নিয়ে এসেছিল। তো সেই কারণের জন্য ওয়েস্টার্ন এডুকেশন বা ইংলিশ এডুকেশন একটা আশীর্বাদ হয়ে দাঁড়ালো, যেখানে মানুষেরা নতুন ফিলোসফিস জানছে এবং ল্যাঙ্গুয়েজটাতে কমিউনিকেট করতে পারছে। এতে কি হচ্ছে, ন্যাশনালিজম আরও বেশি স্প্রেড করছে। নেক্সট হচ্ছে সোশ্যাল রিলিজিয়াস মুভমেন্ট। এই সময় বেশ কিছু সোশ্যাল রিফর্মার্স আমরা দেখি, যারা আস্তে আস্তে কি না আমাদের সোসাইটিটাকে রিফর্ম করার জন্য চেষ্টা করছে। দেখো, পলিটিক্যালি আমরা কোনো একটা জিনিস স্টার্ট করার আগে আমাদের সোসাইটিটাকে রিফর্ম করতে হয়। সোসাইটি চেঞ্জ না হলে আমরা পলিটিক্যাল চেঞ্জেস আনতে পারি না, তখন দুজনকার ওপরে ডিপেন্ডেন্ট। তো এই কারণের জন্য আমরা দেখি যে 19th সেঞ্চুরি আস্তে আস্তে বেশ কিছু সোশ্যাল রিফর্মার্সরা ছিল, যারা হচ্ছে বেশ কিছু চেঞ্জেস আনছে আমাদের সোসাইটিতে, যে সো কল সোশ্যাল ইভলস যেগুলো আছে সেইগুলোকে সরানোর চেষ্টা করছে। ধরো অ্যাবলিশন অফ সতী, বা ধরো উইডো রিম্যারেজ, বা ধরো পর্দা সিস্টেমের এগেনস্টে কথা বলা, বা সবচেয়ে ইম্পর্টেন্ট উইমেন এডুকেশন। এই যে জিনিসগুলো, এইগুলো আস্তে আস্তে এই চেঞ্জেসগুলো আসছে সোসাইটিতে। এবং এখানে যে খালি ইন্ডিয়ানসরাই করছিল এটা সেটা নয়, এর মধ্যে কিন্তু ব্রিটিশরাও এদেরকে হেল্প করছিল। তো এইভাবে কি না মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আসছে, আর যত আমাদের অ্যাওয়ারনেস বাড়বে তত কি হবে, আমাদের মাইন্ড খুলবে, আমরা আরও বেশি জিনিস জানতে পারবো। সো ন্যাশনালিজম আরও স্প্রেড করছিল। নাম্বার 4 হচ্ছে ডেভেলপমেন্ট অফ ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন। থ্যাঙ্কস টু ডালহাউসি আমাদের এখানে ট্রেনস বা আমাদের এখানে রেলওয়েজ তো স্টার্ট হয়ে গেছিলো, এবং প্রথম দিকে যদি আমরা দেখি আবার এই ট্রেনসগুলোর দ্বারাই কিন্তু মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মেজর কজ, সোশিও রিলিজিয়াস কজ ছিল, যেটা কারণে আমাদের রিভোল্ট অফ 1857 হয়। এখন এই ট্রেনসগুলোই আবার আমাদের জন্য একটা আশীর্বাদ। কেন? ট্রেনের মধ্যে কি হচ্ছে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকেরা আসছে, এবং এই বিভিন্ন লোকেরা তারা একটা কম্পার্টমেন্টে বসে এখন একটা ডিসকাশন ডিবেট করতে পারছে। তো আগে যে কম্পার্টমেন্টগুলোকে এটা ভাবা হতো যে আমাদের জাত খইয়ে দেওয়ার জন্য বা ধর্ম খইয়ে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে, আজ এই কম্পার্টমেন্টস কি করছে, আমাদেরকে এক করে নিয়ে আসছে। তো যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লোকেরা একই কম্পার্টমেন্টে যাচ্ছে, তারা ডিসকাস করছে যে তাদের পার্ট অফ দ্য কান্ট্রিতে কি হচ্ছে, যে তাদের ওখানে ন্যাশনালিজম নিয়ে কি কথা বলা হচ্ছে, ফ্রিডম নিয়ে কি কথা বলা হচ্ছে, ওয়েস্টার্ন এডুকেশন থেকে আমরা কি কি জানতে পারছি। আর এইভাবে কি না এই মানে দ্য কনসেপ্ট অফ ন্যাশনালিজম এটা আরও মানুষের মধ্যে স্প্রেড হচ্ছে। এবং সেম যায় হচ্ছে কমিউনিকেশনের বিভিন্ন মাধ্যম ছিল, এবং সেই কমিউনিকেশনের মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন জায়গায় লোকেদের সাথে এখন কথাবার্তা বলতে পারছি, ডিসকাশন করছি, ডিবেট করছি। তো এইভাবে কি না ট্রান্সপোর্ট আর কমিউনিকেশনও আমাদেরকে হেল্প করছিল ইন অর্ডার টু স্প্রেড ন্যাশনালিজম। নেক্সট হচ্ছে ইকোনমিক এক্সপ্লয়টেশন। ইকোনমিক এক্সপ্লয়টেশন আমরা অলরেডি দেখেছি যে বেশ কিছু বছর ধরে ইকোনমিক এক্সপ্লয়টেশন হয়ে আসছে, বিভিন্ন রকমভাবে ড্রেন অফ ওয়েলথ খুব কমন। টু অ্যাড টু দ্যাট আমাদের যে অ্যাগ্রেরিয়ান যে পলিসিসগুলো ছিল, ধরো মাহালবাড়ি সিস্টেম, পার্মানেন্ট সেটেলমেন্ট, রায়তবাড়ি সেটেলমেন্ট, এইগুলোর দ্বারা কি হচ্ছে না ট্যাক্স তো আসছে, কিন্তু যে চাষিরা তারা গরিব থেকে আরও বেশি গরিব হয়ে যাচ্ছে। এবং তাদেরকে শুধু সেটা না, তাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য তাদের জমি বিক্রি করে দিতে হচ্ছে, মানি লেন্ডার্সদের কাছ থেকে টাকা ধার নিতে হচ্ছে, এবং সেটার জন্য আরও প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তো ইকোনমিক এক্সপ্লয়টেশনের দ্বারা মানুষের কাছে আমরা এইটা পৌঁছাতে পারছিলাম যে দেখো এইটা হচ্ছে, এই যে কনসেপ্ট অফ ড্রেন অফ ওয়েলথ, এই কনসেপ্টটা দাদাভাই নওরোজি আমাদেরকে এক্সপ্লেন করছে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, তার একটা লেখার বই আছে সেটার মাধ্যমে। তো এই ড্রেন অফ ওয়েলথে তিনি খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে কি সুন্দর করে ব্রিটিশরা আমাদের এখান থেকে ওয়েলথ ড্রেন করে নিজেদের মাদারল্যান্ডে নিয়ে যাচ্ছে। নাম্বার 1 ডেফিনেটলি হচ্ছে ট্রেড। এখানে
কম টাকায় র ম্যাটেরিয়ালস কেনা হচ্ছে, সেটাকে ইউরোপে গিয়ে ডাবল ট্রিপল টাকাতে বিক্রি হচ্ছে। প্রফিটটা কার কাছে যাচ্ছে? প্রফিট সারপ্লাস সব হচ্ছে ব্রিটিশ মার্চেন্টস বা ট্রেডার্স যারা আছে তাদের। আমাদের যে জিনিসগুলো এইখান থেকে ব্রিটেনে যেত বা ধরো ইউরোপে বা লন্ডনে যেত, সেইগুলোতে কি হতো? সেইগুলোতে একটা হাই কাস্টম ডিউটি পে করতে হতো। সেই তুলনায় যখন তাদের ফিনিশড গুডসগুলো আমাদের এখানে মার্কেটে আসছে, তারা কিন্তু এমন কিছু কাস্টম ডিউটি দিচ্ছে না। তো সেই কারণের জন্য আবার হচ্ছে লস অফ কাদের? মার্চেন্টস অ্যান্ড ট্রেডার্স। তো এইভাবে আমরা দেখি না বিভিন্ন রকমভাবে ইকোনমিক ড্রেন হয়ে যাচ্ছে। এছাড়াও ধরো যে আর্মি সোলজার্স যারা আসছে বা যে অফিসার্সরা যারা আসছে, এই যে এত ভাইসরয়েস দেখবো আমরা, এরা যখন আসছে ডেফিনেটলি এদের একটা স্যালারি আছে, একটা বেশ হেফটি স্যালারি রয়েছে। তো সেই স্যালারিগুলো আলটিমেটলি যায় কোথায়? একবার যখন তারা রিটায়ার হয়ে যাচ্ছে, দে আর আগেন গোয়িং ব্যাক টু দেয়ার হোম, এবং তাদের সাথে সাথে আবার কি যাচ্ছে? ওই তাদের টাকাও কিন্তু নিজেদের বাড়ি নিয়ে যাচ্ছে। এছাড়াও হচ্ছে আন্ডার দ্য টেবিল, অ্যাবাভ দ্য টেবিল অনেক কিছু হতো, যেগুলোকে আমরা ট্রিবিউট বলে থাকি, গিফটস বলে থাকি। সেইগুলোও কিন্তু আলটিমেটলি সব তারা সেই নিজেদের দেশেই নিয়ে যাচ্ছে। তো এইভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু আমাদের এখান থেকে ড্রেন অফ ওয়েলথ হতো। তো এই ইকোনমিক এক্সপ্লয়টেশনটা মানুষের মধ্যে একটা ব্রিটিশের দিকে না একটা নেগেটিভ সাইড অফ দ্য ব্রিটিশ দেখিয়ে দিয়েছিল। তো সেইখানে যখন আমরা ন্যাশনালিজমের কথা বলছি, যখন আমরা বলছি হ্যাঁ দেশকে স্বাধীন করতে হবে, পিপল আর রেডি টু লিসেন যে হ্যাঁ কী বলতে চাইছে। আর লাস্ট হচ্ছে আমাদের প্রেস অ্যান্ড লিটারেচার। দেখো ভার্নাকুলার প্রেস আর ভার্নাকুলার লিটারেচারের একটা খুব বড় অবদান রয়েছে। তখন ইংলিশ মিডিয়াম তো ছিল, কিন্তু সবাই যে ইংলিশ মিডিয়ামে পড়াশুনো করতে পারতো সেটা না। তখনকার দিনে যারা হচ্ছে অ্যারিস্টোক্র্যাটস, এলিট, যারা বড় লোক, তারা হচ্ছে ওয়েস্টার্ন এডুকেশন নিত, ইংলিশে পড়াশুনো করতো। কিন্তু আমাদের সাধারণ মানুষের কি? তারা তো এখনও তাদের সেই ভার্নাকুলার মানে নিজের মায়ের যে ভাষা সেটাতেই কথা বলছে। তো এই ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে যে বইগুলো লেখা হতো, যে নিউজ পেপারসগুলোকে ছাপানো হতো, সেখানেও তারা খুব সুন্দর করে তখন ইন্ডিয়াতে কি চলছে না সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করতো। এইগুলোকে পড়েও কিন্তু মানুষের মধ্যে ওই অ্যাওয়ারনেসটা এসেছিলো যে দেশে চলছেটা কি এবং আমাদের দেশের জন্য কি করা উচিত। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে এই পুরো বাউন্ডারিটা আমাদের একটা দেশ, সেই কনসেপ্টটা মানুষের মধ্যে আসছিল। তো এইভাবে কি না, দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি যে আমাদের একটা ডিউটি যে হ্যাঁ দেশকে স্বাধীন করতে হবে, এই কনসেপ্টটা আস্তে আস্তে মানুষের মধ্যে ডেফিনেটলি স্প্রেড করছিল। এবং এটা কবে থেকে কবে? ডেফিনেটলি যদি আমরা দেখি 1857 বা 1858 টু 1885, এই যে সময়টাতে আমরা দেখব যে এরকমভাবেই ন্যাশনালিজম আস্তে আস্তে মানুষের মধ্যে স্প্রেড করছিল। এবং ফাইনালি আমরা কি দেখতে পাই না, এরই হচ্ছে রেজাল্ট কি না, এর রেজাল্ট হবে আ নাম্বার অফ অ্যাসোসিয়েশনস, যেগুলো হচ্ছে তৈরি হবে। বাট তার আগে একটুখানি এটা দেখে নিই যে এই রিজনসগুলো ছাড়াও there were a number of other reasons যে কারণের জন্য ন্যাশনালিজম স্প্রেড হচ্ছিল। কিভাবে না, এই যে তিনখানা রয়েছে, দিস ইজ বেসিক্যালি নোন অ্যাজ দ্য সিডিশিয়াস অ্যাক্ট। এইগুলোর ওপরে আবার তোমাদের কোয়েশ্চেন আসে যে উইচ অফ দিস সিডিশিয়াস অ্যাক্ট ওয়াজ পাসড ইন দ্য ইয়ার অফ 1919, এবং সেটার আনসার হয়ে যাবে তোমাদের রাওলাট অ্যাক্ট। তো সিডিশিয়াস মানে কি না, কিছু একটা অ্যাক্ট বা একটা পলিসি যেটার দ্বারা তোমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে। সো এখানে আমাদের কি আছে, নাম্বার 1 হচ্ছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। আমরা জানি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878-এ আসছে এবং ইন দ্য সেম ইয়ার আমাদের আর্মস অ্যাক্টও আসছে। এই দুটো অ্যাক্টই কিন্তু আমাদেরকে কি করছে না, কন্ট্রোল করছে। আমরা এর আগের স্লাইডে দেখলাম যে ভার্নাকুলার প্রেস আমাদের একটা খুব ইম্পর্টেন্ট মোড ছিল যাতে কি না ন্যাশনালিজম স্প্রেড করা যায়। তো যত বেশি ন্যাশনালিজম স্প্রেড হচ্ছে তত বেশি কি অ্যান্টি কলোনিয়াল বা অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টস স্প্রেড হচ্ছে। তো ব্রিটিশরা দেখলো যে এই প্রেসটাকে যদি আমি কন্ট্রোল না করি তাহলে মানুষের মধ্যে অ্যান্টি ব্রিটিশ
ফিলিংসগুলো অনেক বেশি স্প্রেড করবে এবং তারপরে আবার কি হবে, আবার একটা মিউটিনি লাইক 1857। তো ইংলিশরা একদমই রেডি ছিল না টু হ্যাভ আনাদার মিউটিনি লাইক 1857। এই কারণের জন্য তারা কি করছে, ইন দ্য ইয়ার অফ 1878 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হচ্ছে, যাতে কি না কোনো প্রেস মানে কোনো নিউজ পেপার বা ম্যাগাজিন বা কোনো এরকম প্রেসের কোনো এতে আমরা কি অ্যান্টি কলোনিয়াল বা অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট বা অ্যান্টি ব্রিটিশ উক্তি কোটেশন কিচ্ছু পেতে পারি না। পেলে কি হবে না, সেই পাবলিকেশন হাউসটাকেই পুরো হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। সো দিস ওয়াজ নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আর্মস অ্যাক্ট। আর্মস অ্যাক্ট হচ্ছে সেম। দেখো অলরেডি বাই 1878 অলরেডি অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্টস মানুষের মধ্যে বিশালভাবে স্প্রেড হয়ে গেছে এবং ব্রিটিশরা অ্যাকচুয়ালি ভয় পেত যে বাই চান্স যদি আমাদেরকে কেউ মেরে দেয় বা যদি আমাদেরকে বাই চান্স ধরো মানে হঠাৎ করে যদি কেউ শ্যুট করে দেয়, তো এই কারণের জন্য তারা কি আরম্ভ করলো, আর্মস অ্যাক্ট নিয়ে আসলো, যেখানে কি না আর্মস মানে আর্মস, অ্যামিউনিশনস, গানস এইগুলোকে উইদাউট এনি লাইসেন্স ইন্ডিয়ানসরা রাখতে পারবে না এবং সেই লাইসেন্সটা পাওয়াটা প্রচণ্ড মুশকিল হতো। তো দ্যাট ওয়াজ অ্যানাদার অ্যাক্ট। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ইলবার্ট বিল। ইলবার্ট বিল 1883-তে আসছে। প্রথম দুটো লর্ড লিটনের সময় আসছে, পরেরটা লর্ড রিপনের সময় আসছে। তো লর্ড লিটন বেশ কন্ট্রোল করে রাখতো লোকজনদেরকে। তো যখন রিপন এলো তিনি ভাবলেন যে না, এরকমভাবে কন্ট্রোল করলে একটা অ্যান্টি ব্রিটিশ সেন্টিমেন্ট এমনি উঠে আসবে, আমাদেরকে মানে কিছু করতেই হবে না। তো সেই কারণের জন্য তিনি একটুখানি ব্যাপারটাকে ইজি করার জন্য এই ইলবার্ট বিল পাস করেছিলেন। ইলবার্ট বিলে কি বলা হলো, আগে কি হতো, আগে ইউরোপিয়ান জাজ ইউরোপিয়ানস দুজনকেই জাজমেন্ট দিত, কিন্তু ইন্ডিয়ান জাজ খালি একটা ইন্ডিয়ানকেই জাজমেন্ট দিতে পারতো, বিকজ ইউরোপিয়ানস বা ইংলিশরা ভাবতো আমরা সুপিরিয়র। তাদের একটা ওই রেশিয়াল সুপ্রিমেসি ছিল যে আমরা সাদা চামড়ার মানুষ, তো আমরা হচ্ছি সুপ্রিম, আমরাই ওই ওটা ওই ওই কনসেপ্টটাকে বলা হয় কনসেপ্ট অফ প্যারামাউন্সি, আমরাই হচ্ছি হাইয়েস্ট পাওয়ার, তো আমাদেরকে কিভাবে ইন্ডিয়ানসরা জাজমেন্ট দিতে পারে। তো সেই কারণের জন্য ইলবার্ট বিলে বলা হলো যে না, ইন্ডিয়ানসরা এবারে ইন্ডিয়ানস দুজন কাকেই জাজমেন্ট দেবে, there is no problem in it। এবং সেইটা দেখে কি না ইংলিশ বা হোয়াইট কমিউনিটির মধ্যে দেয়ার ওয়াজ আ লট অফ প্রবলেম, যে কারণের জন্য ফাইনালি সেটাকে তুলে নিতে হলো, যেটাকে আমরা ইলবার্ট বিল কন্ট্রোভার্সি বা ইলবার্ট কন্ট্রোভার্সিও বলে থাকি। তো এই সব জিনিসগুলো হওয়ার কারণে ফাইনালি আমরা দেখি যে ইন্ডিয়ানসরা একটা জিনিস বুঝে গেছিল যে উই নিড আ প্ল্যাটফর্ম, একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম আমাদের দরকার। এবং এই পলিটিক্যাল প্ল্যাটফর্মে আমরা কি করব, আমাদের যে ইন্টারেস্ট, আমাদের যে দরকার, আমাদের যে নিডসগুলোকে, আমাদের প্রবলেমসগুলোকে, এগুলোকে আমরা পেশ করব, যাতে কি না গভর্নমেন্ট দেখুক যে এটা আমাদের প্রবলেম এবং তার এগেনস্টে তাহলে তারা স্টেপ নিতে পারবে। তো এই জন্যে একটা গ্লান্স যদি তোমরা দেখো, আমি এর থেকেও আরও অনেক বেশি অ্যাসোসিয়েশনস ছিল, আমি কিছু ইম্পর্টেন্ট 5টা অ্যাসোসিয়েশনস তুলে ধরার চেষ্টা করেছি অ্যাক্রস দ্য নেশন এবং আউটসাইড নেশন, যেগুলো হচ্ছে কি না, যেগুলো হচ্ছে তৈরি করা হয়েছিল। এবং সেখানে যদি আমরা ফার্স্টটা দেখি, নাম্বার 1 হচ্ছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি, 1838-এ তৈরি হচ্ছে দ্বারকানাথ ঠাকুরের দ্বারা। এবং এইটা হচ্ছে অ্যাকচুয়ালি জমিনদাস যারা ছিল, জমিনদাসদের প্রবলেমসগুলোকে মানে তুলে ধরতো। নাম্বার 2 যদি দেখো, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, এটা একটা খুব ফেমাস অ্যাসোসিয়েশন। এখানে না লন্ডনে তৈরি করেছিলেন দাদাভাই নওরোজি 1866-এ। এবং কেন তৈরি করেছিলেন, যাতে হচ্ছে ওখানেও ইন্ডিয়াতে কি হচ্ছে সেটা জানানো যেতে পারে এবং যাতে কি না ইংলিশ মানুষেরাও, কমন মানুষ যারা, তারাও একটু অ্যাওয়্যার তো হোক যে ইন্ডিয়াতে কি হচ্ছে, ব্রিটিশরা ইন্ডিয়াতে কি করছে, কে জানে হয়তো কিছু সিম্প্যাথি পাবো আমরা এবং হয়তো সেখান থেকে আমরা লিবার্টি বা ফ্রিডমও পেতে পারি। নেক্সট হচ্ছে পুনা সার্বজনিক সভা, যেটা 1870-তে তৈরি করেছিল জাস্টিস রানাডে। নাম্বার 4 হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস, যেটা হচ্ছে 1876-এ তৈরি করেছিলেন আনন্দমোহন বোস এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এদের প্রাইম আইডিওলজি হচ্ছে ন্যাশনালিজম স্প্রেড করতে হবে, সেলফ রিলায়েন্স নিয়ে আসতে হবে। আমাদের ইন্ডিয়াতে যে বিভিন্ন রকমের প্রবলেম, ধরো প্রবলেম অ্যাসোসিয়েটেড উইথ সিভিল সার্ভিস,
আগে কি হতো, খালি লন্ডনে সিভিল সার্ভিস হতো। তো ইন্ডিয়ানসদের কাছে অত টাকা থাকতো না যে তারা লন্ডনে গিয়ে পরীক্ষাটা দেবে, সবাই যেতেও পারতো না। তো এই যে মেজর প্রবলেমসগুলো, এইগুলো তুলে ধরার জন্য এই সোসাইটিসগুলো। এবং লাস্টলি হচ্ছে বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন, ফিরোজ শাহ মেহতা, কেটি তেলাং এবং বদরুদ্দিন তায়েবজি এটাকে স্টার্ট করেছিলেন 1885-এ। এবং এইগুলো সব কিন্তু মেজর কনসেপ্টই হচ্ছে ন্যাশনালিজম নিয়ে আসার জন্য, যাতে মানুষেরা আরও বোঝে যে ইন্ডিয়াতে হচ্ছে কি, ব্রিটিশরা করছে কি, এবং আমাদেরকে কেন ফ্রিডম নিয়ে আসতে হবে, কেন, ওয়াই শুড বি ফাইট ফর আওয়ার ফ্রিডম। তো এই যে অ্যাসোসিয়েশনসগুলোকে দেখছি আমরা স্ক্রিনে, এইগুলোকে আমরা প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনস বলি। এবার প্রবলেমটা কি হলো না, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার বিভিন্ন এরকম প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশনস তৈরি হচ্ছিল। বিভিন্ন অ্যাসোসিয়েশনসের বিভিন্ন অবজেক্টিভ, কেউ ন্যাশনালিজম নিয়ে বলছে, কেউ সিভিল সার্ভিস নিয়ে বলছে, কেউ এডুকেশন পাচ্ছি কিন্তু জব পাচ্ছি না এইটা নিয়ে বলছে, সো অন অ্যান্ড সো ফোর্থ। সো বিভিন্ন রকমের রয়েছে। তো ব্রিটিশরা দেখলো যে যদি এরকমভাবেই চলতে থাকে, তো ইন্ডিয়ার ডিফারেন্ট কর্নার্সে যদি এরকম ডিফারেন্ট অ্যাসোসিয়েশন যদি তৈরি হয়, তো নেক্সট রেবেলিয়ন ইজ জাস্ট রাউন্ড দ্য কর্নার। আর কিছুদিনের মধ্যেই হয়তো নেক্সট আর একটা রিভোল্ট অফ 1857 হবে। তো সেইটাকে তো হতে দেওয়া যেতে পারে না। তো সেই কারণের জন্য ইন দ্য ইয়ার অফ 1885 we have a very important decision taken by the British government। এবং সেটা কি, ব্রিটিশরা ঠিক করলো যে ওকে, এরকম তোমাদেরকে ছোট ছোট অ্যাসোসিয়েশনস তৈরি করতে হবে না, আমরা তোমাদেরকে একটা প্যান ইন্ডিয়ান প্ল্যাটফর্ম দেব, পলিটিক্যাল প্ল্যাটফর্ম। সেখানে তোমরা তোমাদের গ্রিভেন্সেস, তোমাদের প্রবলেম, তোমাদের দুঃখ বেদনা যা যা আছে সেইগুলোকে সব তোমরা বলবে। এবং সেই অ্যাসোসিয়েশনের যে লিডার্সরা থাকবে, যে লোকেরা থাকবে, ডেলিগেটসরা থাকবে, তারা আমাদেরকে এসে সেইগুলোকে বলবে, একটা রিপোর্টের মাধ্যমে হোক বা পিটিশনসের মাধ্যমে হোক, সেটা আমাদেরকে এসে বলবে অ্যান্ড আমরা ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। সো দিস ওয়াজ দ্য মেজর আইডিয়া। এই আইডিয়া নিয়ে এও হিউম 1885-এ আমাদের ইন্ডিয়ান কংগ্রেস স্টার্ট করলো। ইনিশিয়ালি ওই ন্যাশনাল ওয়ার্ডটা ছিল না, পরবর্তীকালে সেটাকে অ্যাড করা হয়েছিল। সো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ ফর্মড ইন বম্বে এবং 1885-এ, উইচ ওয়াজ একটা ব্রেন চাইল্ড অফ হুম, A.O. হিউম। এই নামটা খুব ভালো করে মাথায় রাখবে, তার কারণ অনেকভাবে কোয়েশ্চেন আসে, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইজ দ্য ব্রেন চাইল্ড অফ হুম। তো এইগুলো থেকে সব কিছুরই আনসার হচ্ছে A.O. হিউম, অ্যালেন অক্টাভিয়ান হিউম। এবং কোথায় হয়েছিল ফার্স্ট যে মিটিংটা, আমরা সেশনের ব্যাপারে পড়বো, বাট জাস্ট একটা জিস্ট দিয়ে দিচ্ছি। ফার্স্ট যে মিটিংটা সেটা হচ্ছে বম্বেতে হয়েছিল ইন দ্য ইয়ার অফ 1885। মূলত যদি তোমরা সেশনসগুলোকে দেখো কংগ্রেসে, দে হ্যাপেন ইন ডিসেম্বর, মোর অর লেস ডিসেম্বর, ওই লাস্ট ফিউ ডেজ অফ ডিসেম্বরে হয় এভরি ইয়ার, কিন্তু বিভিন্ন জায়গায় হয়। এইটা হচ্ছে ব্যাপার। সো ফার্স্ট সেশন যেটা বা ফার্স্ট মিটিং যেটা কংগ্রেসে, সেটা বম্বেতেই হচ্ছে 1885-এ। এবং তখনকার গভর্নর জেনারেল কে ছিল? লর্ড ডাফরিন। তার কারণ হচ্ছে তোমরা একটা কোয়েশ্চেন পাও, সেটা হচ্ছে হু ওয়াজ দ্য ভাইসরয় ডিউরিং দ্য ফরমেশন অফ কংগ্রেস? তো দ্যাট ইজ দ্য লর্ড ডাফরিন। তোমাদের আনসার হয়ে গেল নাম্বার 2। লর্ড ডাফরিন এই ফার্স্ট সেশন অফ কংগ্রেসটাকে দেখে বলেছিল ইট ইজ আ মাইক্রোস্কোপিক মাইনরিটি। মানে হচ্ছে কি না, ছোট শতাংশ পপুলেশনের দ্বারা তৈরি হয়েছে কংগ্রেস। এবং এটা অ্যাকচুয়ালি কিন্তু সত্যি কথা ছিল, বিকজ ইনিশিয়ালি যদি দেখি আমরা, ফার্স্ট সেশনে খালি 72 ডেলিগেটস ছিল। এত বড় একটা দেশে যেখানে এত বড় একটা পপুলেশন, সেখানে খালি আমরা 72 ডেলিগেটস পাচ্ছিল, ডেফিনেটলি ছোট ছিল। কিন্তু আসল প্রবলেমটা কোথায় না, আসল প্রবলেমটা হচ্ছে এই 72 ডেলিগেটস, এরা কারা? এরা হচ্ছে এডুকেটেড ইন্ডিয়ানস। তো এখানে লয়ার্স পাবে, ডক্টরস পাবে, এডুকেশনালিস্ট পাবে, এদেরকে পাবে, বাট কমন ম্যান কই? কমন ম্যান ওয়াজ মিসিং। তো এই কারণের জন্য ডাফরিন বলছে দিস ইজ আ মাইক্রোস্কোপিক মাইনরিটি। ঠিক আছে, নেক্সট থিওরিজ বিহাইন্ড দ্য ফরমেশন অফ কংগ্রেস। নাম্বার 1 থিওরি হচ্ছে সেফটি ভালভ থিওরি। আমরা সবাই কিচেনে দেখি তো, প্রেশার কুকার দেখি, এবং প্রেশার কুকারের ওপরে কি থাকে? একটা সিটি থাকে। সো হোয়াট ইজ দ্য ওয়ার্ক অফ দ্যাট সিটি? সিটি হচ্ছে যখন
প্রেশার কুকারের মধ্যে যখন খুব বেশি প্রেশার হয়ে যায় ওই সিটিটা উঠে যায় যাতে ওই প্রেশারটাকে রিলিজ করে। তো অ্যাকর্ডিং টু সাম অফ দ্য স্কলার্স, হিস্টোরিয়ানস বলতে পারো, যেরকম ধরো লালা লাজপত রায় বলেছিলেন যে এই কংগ্রেসের যে ফরমেশনটা হলো এটা একটা সেফটি ভালভের মতন কাজ করবে। যখন মানুষরা ব্রিটিশের প্রতি যখন খুব বেশি উত্তেজিত হয়ে যাবে, দেন দ্য কংগ্রেস উড বি হেল্পিং দ্য ব্রিটিশ সেভ করার জন্য। তার কারণ কি? তার কারণ হচ্ছে কংগ্রেস ইজ লাইক দ্য মিডিয়েটার। তোমরা একটা জিনিস বোঝো, এটা ধরো কংগ্রেস, এটা ধরো কমন ম্যান, আর এটা ধরো আমাদের ব্রিটিশ। তো কমন ম্যান আগে এসে কংগ্রেসকে সব কিছু বলবে যে আমাদের এই প্রবলেম হচ্ছে, ওই প্রবলেম হচ্ছে, সেই প্রবলেম হচ্ছে, অ্যান্ড ইন রিটার্ন কংগ্রেস হচ্ছে একটা লেটার বলতে পারো, একটা রিপোর্ট বলতে পারো, সেটা পেশ করবে টু দ্য ব্রিটিশ। এবার এটা ব্রিটিশের ওপরে যে তারা কিছু কাজ করবে কি না করবে, তাই তো বাই চান্স ধরো কিছু রিপোর্টে এলো বাট ব্রিটিশরা ভাবলো যে দিস ইজ নট ইম্পর্টেন্ট, আমরা এর ওপর কিছু করবো না, কিন্তু কমন মানুষের জন্য সেটা খুব ইম্পর্টেন্ট। তখন কি হবে? কমন মানুষেরা বলতেই পারে যে ব্রিটিশরা তো এত কিছু জানার পরেও কিছু করছে না, আর ব্রিটিশরা তখন কি বলবে, কই কংগ্রেস তো আমাদেরকে কিছু বলেনি। সো কি হচ্ছে, এটা একটা সেফটি ভালভের মতন কাজ করছে। সো দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট থিওরি। নাম্বার 2 হচ্ছে কনস্পিরেসি থিওরি, যেটা হচ্ছে কিছুটা সেফটি ভালভের সাথেই যায়, যে এটা একটা কনস্পিরেসি করে তৈরি করা হয়েছে যে কংগ্রেসকে আমরা ওই একটা ঢালের মতন রাখবো এবং সেটা আমাদেরকে সেভ করে, শিল্ডের মতন কাজ করবে। তো ওটা হচ্ছে আমাদের সেফটি ভালভ, যে কমন মানুষরা যাতে আরেকটা রিভোল্ট যাতে না করে, আমরা সব ব্লেম যদি কিছু প্রবলেম হয় কার ওপর দেবো, কংগ্রেসের উপর দেবো, কংগ্রেস ঠিক করে কাজ করেনি। সো দ্যাট ওয়াজ দ্য কনস্পিরেসি থিওরি, যেটা আর.পি. দত্ত বলছে। অ্যান্ড লাস্ট হচ্ছে লাইটনিং কন্ডাক্টর থিওরি। না, এইটা হচ্ছে আমাদের ন্যাশনালিজমের সাথে জড়িত। কি বলছে না, জি.কে. গোখলে, গোপালকৃষ্ণ গোখলে ইনি বলছেন যে এই যে এতদিন ধরে আমরা একটু আগে দেখলাম স্লাইডে যে 1857 অনওয়ার্ডস আস্তে আস্তে ওই ন্যাশনালিজমের যে একটা কনসেপ্ট, ন্যাশনালিজমের একটা যে ফিলিং, সেটা মানুষের মধ্যে কি করছিল না, আস্তে আস্তে সেটা জেগে উঠছিল। তো সেটারই আউটপুটটা কি, সেটারই আউটপুট হচ্ছে আমাদের কংগ্রেস। সো ইট ওয়াজ ফর্মড আউট অফ দ্য ন্যাশনালিস্টিক ফিলিংস অফ দ্য পিপল, এবং সেই কারণের জন্য কংগ্রেস অ্যাজ আ নিউ প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি ইন ইন্ডিয়া। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট থিওরিজ। এরপরে যেটা যাব আমরা, সেটা হচ্ছে দ্য ইম্পর্টেন্ট সেশনস অফ দ্য কংগ্রেস। সেশনস যখনই আমরা করব, মাথায় রাখবে এক হচ্ছে ডিসেম্বরের অ্যারাউন্ডে, যতক্ষণ না কিছু এমার্জেন্সি বা যতক্ষণ না কিছু নতুন আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, ধরো হঠাৎ করে কোনো একটা পলিসি বা রেজলিউশন পাস করতে হবে, তখন স্পেশাল সেশনস হতে পারে। বাট আদারওয়াইজ মোর অরলেস এইগুলো সব হচ্ছে ডিসেম্বরে হয়। সো মান্থ তোমরা পাবে না, কি কি আমাদেরকে মাথায় রাখতে হয়, ইয়ার মাথায় রাখবো, কোন জায়গায় হয়েছিল সেটা মাথায় রাখবো, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট এবং তার স্পেশালিটি কি। ঠিক এই কটা জায়গা থেকেই তোমাদের কোয়েশ্চেনগুলো আসে, এছাড়া সেরকম আমরা কোয়েশ্চেন দেখতে পাই না ফ্রম দিস পার্ট অফ কংগ্রেস। ওকে, সো লেট আস স্টার্ট অফ। প্রথমেই বলে দিই, আমাদের যে ফার্স্ট চারটে যে সেশন রয়েছে 1885, 86, 87 আর 88, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। বেশ অনেক কোয়েশ্চেন এখান থেকে আসে। তো ফার্স্ট সেশন 1885 হচ্ছে বম্বেতে, হচ্ছে কোথায় না, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে এটা হচ্ছে। 72 খানা ডেলিগেটস আছে বিকজ দিস ইজ দ্য ফার্স্ট সেশন, এবং কে প্রিসাইড করছে, ডাব্লিউ.সি. বনার্জি অর ডাব্লিউ.সি. ব্যানার্জি, যেটাই তোমরা পাবে, বোথ আর রাইট। তো ইনি হচ্ছেন প্রিসাইড করছেন, ক্লিয়ার। এবং এই ফার্স্ট সেশনে আমরা কি দেখি, কংগ্রেসের যে অবজেক্টিভ, যে রেজলিউশনসগুলো তারা কাজে লাগাবে, সেইগুলোকে তারা পেশ করছে ইন দ্য ফার্স্ট মিটিং। মিটিং নাম্বার 2 যেটা হচ্ছে ক্যালকাটাতে হচ্ছে নেক্সট ইয়ারে। দাদাভাই নওরোজি ইজ দ্য প্রেসিডেন্ট, এবং এখানে আমরা ন্যাশনাল কনফারেন্স আর ন্যাশনাল কংগ্রেস এটাকে এক হতে দেখছি। ন্যাশনাল কনফারেন্স যেটা ছিল সেটা হচ্ছে একটা প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন ছিল, তো সেটা আর হচ্ছে ন্যাশনাল কংগ্রেস এক হয়ে যাচ্ছে। তো সেই কারণের জন্য দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট সেশন। নাম্বার 3 হচ্ছে মাদ্রাস, এবং সেখানে হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। সো দিস পার্সন ইজ দ্য
ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। তোমাদের আর একটা কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম কংগ্রেস প্রেসিডেন্ট, এবং সে কোন ইয়ারে সেশনে বসছে। তো এই দুটোই আনসার পেয়ে যাচ্ছি আমরা, বদরুদ্দিন তায়েবজি। সেশন কোথায় হচ্ছে? মাদ্রাসে হচ্ছে, আর ইন দ্য ইয়ার অফ 1887। এবং যেহেতু মুসলিম প্রেসিডেন্ট, তো তিনি বলছেন মুসলিমসদেরকে যে আসো, এসে কংগ্রেসে পার্টিসিপেট করো, একসাথে লেট আস গেট ফ্রিডম। সেশন নাম্বার 4 এলাহাবাদে হচ্ছে। জর্জ ইউলে, হু ওয়াজ অ্যান ইংলিশম্যান, তিনি প্রিসাইড করছেন, এবং সেই কারণের জন্য আবার আমাদের এই জন্য ইম্পর্টেন্ট হয়ে যায় যে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট যদি আমরা বলি, দ্যাট ইজ জর্জ ইউলে, যিনি হচ্ছেন কংগ্রেসের একজন প্রেসিডেন্ট হয়েছিলেন। নেক্সট আমরা বেশ কিছু বছর পরে চলে যাচ্ছি। আমি তোমাদেরকে বলেইছিলাম যে যেগুলো ইম্পর্ট্যান্ট এবং যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হয় ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স, আমরা সেইগুলোকে মোটামুটি দেখব। সো নেক্সট হচ্ছে আমাদের 1896, ক্যালকাটাতে হচ্ছে আবার। আর রহিমতুল্লাহ সায়ানি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট, এবং কেন এটাকে আমরা মাথায় রাখবো, বন্দে মাতারম ফর দ্য ফার্স্ট টাইম ওয়াজ সাং ইন ডিউরিং দিস সেশন। এটাও তোমাদের ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নেক্সট আসবো আবার কিছু বছর পরে 1901। 1901-এ আবার ক্যালকাটাতে হচ্ছে দিন শাহ ওয়াচা, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। এইটাকে আমরা কেন মনে রাখবো? বিকজ দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম যখন মহাত্মা গান্ধী ইজ সিন ইন আ কংগ্রেস সেশন। এবারে কোয়েশ্চেন আসতেই পারে, ম্যাম আমরা 1901-এর কথা বলছি, উনি তো 1915-এ আসছেন ইন্ডিয়াতে। ইয়েস, মাঝখানে তিনি একবার ইন্ডিয়া এসেছিলেন, এবং ঠিক সেই সময় এই সেশনে তিনি একবার অ্যাপিয়ার করেছিলেন, এবং তারপরে আবার তিনি ফিরে যান সাউথ আফ্রিকা। তারপর ওনাকে আবার আমরা দেখব কবে না, আফটার 1915। তো এই কারণের জন্য এটা ইম্পর্টেন্ট। মহাত্মা গান্ধীকে আমরা ফার্স্ট টাইম কোন সেশনে দেখি? 1901, ভালো করে মাথায় রাখবে। নেক্সট হচ্ছে 1905। কেন ইম্পর্টেন্ট? এই সময় হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল হচ্ছে। তো স্বদেশী রেজলিউশন পাস করা হচ্ছে অগেনস্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল। এখানে কে আছে না, জি.কে. গোখলে বা গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে প্রেসিডেন্ট, আর কোথায় হচ্ছে? বেনারসে হচ্ছে আমাদের সেশন। নেক্সট ইম্পর্টেন্ট সেশন ইজ দ্য নেক্সট ইয়ার 1906। 1906-এ হচ্ছে ফার্স্ট টাইম এই স্বরাজ কথাটা আমরা ইউজ করেছিলাম। সো স্বরাজ ওয়াজ ফর দ্য ফার্স্ট টাইম মেনশনড ইন দিস সেশন। দাদাভাই নওরোজি ইজ দ্য প্রেসিডেন্ট, ক্যালকাটাতে প্রেসিডেন্ট সেশনটাকে করা হচ্ছে। সো ক্যালকাটা সেশন অফ 1906, এইখানে আমরা ফর দ্য ফার্স্ট টাইম স্বরাজ অ্যাজ দ্য ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। The next one 1907, very important for us because সুরতে হচ্ছে ফেমাস ফর সুরত স্প্লিট। তো এইখানে আমরা দেখি যে কংগ্রেস আর হচ্ছে কংগ্রেসের মধ্যে যে দুখানা অংশ ছিল, দ্য মডারেটস অ্যান্ড দ্য এক্সট্রিমিস্ট, এদের ব্যাপারে আমি আরও ডিটেলসে আমার নেক্সট ভিডিওসে বলবো যে কংগ্রেসের মধ্যে দু রকমের ফেজ দেখতে পাই আমরা, একটা হচ্ছে মডারেট ফেজ আর একটা হচ্ছে র্যাডিক্যাল ফেজ। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স যখন করেছি তখন আমি একটু বুঝিয়েছি এই ব্যাপারটা। মডারেট হচ্ছে সেই সব মানুষেরা যারা হচ্ছে পিটিশনস, রিকোয়েস্ট, লেটার্স এইগুলোকে দিয়ে তারা হচ্ছে নিজেদের ইন্টারেস্টগুলোকে ফুলফিল করতে চায় ব্রিটিশের থেকে। আর র্যাডিক্যাল হচ্ছে যারা মনে করে যে না, ভায়োলেন্স দরকার, আমরা কি ফ্রিডম কি আমরা রিকোয়েস্ট করে নেব নাকি, প্লিজ আমাকে ফ্রি করে দাও, এরকমভাবে নেব নাকি না, যে কারণের জন্য বাল গঙ্গাধর তিলক বলছে যে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। তো এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে র্যাডিক্যাল বা এক্সট্রিমিস্টদের মধ্যে আমরা দেখি। তো যেহেতু এই স্বরাজের যে কনসেপ্ট প্লাস হচ্ছে স্বদেশি বয়কট চলছিল অলরেডি অগেনস্ট হচ্ছে আমাদের পার্টিশন অফ বেঙ্গল। তো এই কনসেপ্টটাকে নিয়ে আমরা দেখি যে মডারেট আর এক্সট্রিমিস্টদের মধ্যে কিছু আইডিওলজিক্যাল কিছু মতভেদ হয়, যে কারণের জন্য ফাইনালি 1907-এ সুরত সেশন যেটা হয়েছিল সেখানে আমরা একটা স্প্লিট দেখছি। আর এর প্রেসিডেন্টকে রাসবিহারী ঘোষ, নট বোস, ঘোষ। এই কথাটা এই নামটা একটু ভালো করে মাথায় রাখবে। সো সুরত স্প্লিট 1907-এ হচ্ছে, তাই জন্যে এই সেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। পরের সেশনগুলোতে যাই।
পরের সেশনগুলো যদি আমরা দেখি, নাম্বার 1 হচ্ছে 1911 আমরা দেখছি যে ক্যালকাটাতে আবার সেশন হচ্ছে, অ্যান্ড এখানে হচ্ছে BN ধর, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। কেন মাথায় রাখবো আবার এটাকে? বিকজ জনা গণা মনা ফর দ্য ফার্স্ট টাইম এই সময় বলা হয়েছিল বা গাওয়া হয়েছিল। সো 1911 আমরা জনগণ মনা পাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 1916 লখনৌ সেশন, যেটাকে আমরা লখনৌ প্যাক্টও বলে থাকি। সো লখনৌ প্যাক্ট ওয়াজ সাইন, যেখানে আবার মডারেটস আর এক্সট্রিমিস্টরা এক হয়ে যাচ্ছে, প্লাস কংগ্রেস আর মুসলিম লীগ একসাথে আসছে। গান্ধী এটাকে অ্যাটেন্ড করছে এবং সেই কারণের জন্য এসি মজুমদারের প্রেসিডেন্টশিপে আমাদের লখনৌ সেশন অফ 1916 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে 1917, এটা আবার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অ্যানি বসন্ত ইজ দ্য প্রেসিডেন্ট অফ 1917 ক্যালকাটা সেশন। কেন? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট। এখানে তোমাদের একটা কোয়েশ্চেন আসে, যেটা আমি পরে ডিসকাস করে দেবো, বাট জাস্ট ফর নাও মাথায় রাখবে যে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ দ্য কংগ্রেস, এবং কংগ্রেসের ফ্ল্যাগও এই সময় প্রপোজ করা হয়েছিল। অ্যাট দ্য সেম টাইম সেম ইয়ারে 1917 আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটা হচ্ছে মহাত্মা গান্ধী চম্পারণে সত্যাগ্রহ ইন্ট্রোডিউস করছে। তো এই সব কারণের জন্য 1917 এবং সেশন অফ 1917 ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেক্সট আসি 1920-তে। এইখানে দেখো দুটো সেশন হচ্ছে, একটা হচ্ছে ক্যালকাটা সেশন আর একটা হচ্ছে নাগপুর সেশন। সো দিস ইজ দ্য স্পেশাল সেশন ক্যালকাটাতে, আর নাগপুরে হচ্ছে আমাদের নর্মাল সেশন। একটা হচ্ছে যখন আমরা পাচ্ছি নন কর্পোরেশন মুভমেন্টটাকে প্রপোজ করা হচ্ছে, রেজলিউশনটাকে প্রপোজ করছে, আর পরেরটাতে হচ্ছে অ্যাডপ্ট করছে, মানে তারা যারা মেম্বার্স ছিল তারা সবাই হ্যাঁ বলছে, এগ্রি করছে, তো সেটা হচ্ছে অ্যাডপশন। তো এখানে হচ্ছে লালা লাজপত রায় ক্যালকাটা সেশনে প্রিসাইড করছে, আর বিজয়রা গভরাচারিয়া তিনি হচ্ছেন সেকেন্ড সেশনে হচ্ছে প্রেসিডেন্ট হিসাবে দেখা যাচ্ছে। এবং এই সেম টাইমে একটা নতুন কনস্টিটিউশন তৈরি হচ্ছে ফর দ্য কংগ্রেস। ওকে, সো দিস ইজ দ্য Calcutta and Nagpur session of 1920. 1920 is famous for non-cooperation movement, khilafat movement, এগুলো হচ্ছে অন্যান্য ইম্পর্টেন্স। নেক্সট আসছে আমরা 1924-এ। 1924 হচ্ছে বেলগাঁওমে হচ্ছে MK গান্ধী, মহাত্মা গান্ধী ফর দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট টাইম হি বিকামস দ্য প্রেসিডেন্ট, এটাই এর মাহাত্ম্য। So for the first time and for the last time, MK Gandhi becomes the president of Indian National Congress session. তো এটা কবে হচ্ছে? 1924-এ হচ্ছে, বেলগামে এই সেশন হচ্ছে। পরেরটা আরেকটা ইম্পর্টেন্ট ইয়ার 1925, কানপুরে সেশন হচ্ছে। Sarojini Naidu becomes the president. Now she is the first female Indian president, first Indian female president for Indian National Congress, because Annie Besant যিনি ছিলেন তিনি কে না, তিনি হচ্ছেন আইরিশ উমেন ছিল, তো ইন্ডিয়ান ছিলেন না। ফর দ্য ফার্স্ট টাইম একটা ইন্ডিয়ান লেডি কবে প্রেসিডেন্ট হচ্ছে? ইন দ্য ইয়ার অফ 1925, কানপুর সেশন, তাই জন্য আমাদের জন্য ইম্পর্টেন্ট। 1929 সবচেয়ে বেশি কোয়েশ্চেন দেখবে প্রিভিয়াস ইয়ারে 1929 থেকে এসছে। 3 to 4 out of 20 questions is from this. সো বুঝতে পারছো 1929 আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট। 1929 লাহোর সেশন প্রিসাইডেড বাই জওয়াহরলাল নেহেরু। খুব ইম্পর্টেন্ট একটা রেজলিউশন পাস হচ্ছে, সেটা হচ্ছে দ্য পূর্ণ স্বরাজ রেজলিউশন। এখানে কি বলা হচ্ছে না, আমরা কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দরকার, আমরা ডোমিনিয়ন স্টেটাস, পার্টলি ইন্ডিপেন্ডেন্ট কিচ্ছু চাই না, আমাদের কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স চাই। এবং এইটাকে সেলিব্রেট করার জন্য কি হচ্ছে না, 26 জানুয়ারি 1930 এবার থেকে আমরা কি করব, ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করব। সো দিস ইজ the resolution which has been passed in the 1929 সেশন। নেক্সট হচ্ছে 1931 সেশন, যেটা হচ্ছে করাচিতে হচ্ছে।
বল্লভভাই পটেল ইজ দ্য প্রিসাইডিং অফিসার বলতে পারো বা প্রেসিডেন্ট। এই সময় হচ্ছে আমরা গান্ধী আরভিন প্যাক্টের সময় থেকে যাচ্ছি এবং ফান্ডামেন্টাল রাইটস আর ন্যাশনাল ইকোনমিক প্রোগ্রাম রেজলিউশন এই সময় পাস করা হয়েছিল। সো 1931-এর যে করাচি সেশন যেটা না, সেটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন তৈরি করার একটা বেস হয়। তার কারণ এইখানেই কিন্তু আমরা এই ফান্ডামেন্টাল রাইটসের কথাটা বলছি, তো এটা কিন্তু পরবর্তীকালে একটা বেস আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য টু ফর্ম দ্য কনস্টিটিউশন। নেক্সট হচ্ছে 1937, ফেইজপুরে হচ্ছে জওয়াহরলাল নেহরু ইজ দ্য প্রিসাইডিং অফিসার। এটা কেন মাথায় রাখবো? ফর দ্য ফার্স্ট টাইম একটা সেশন হচ্ছে যেটা হচ্ছে ভিলেজে হচ্ছে। সো ফার্স্ট টাইম ভিলেজে ইন ন্যাশনাল কংগ্রেসের সেশন কোথায় হয় না, দ্যাট ইজ ইন ফেইজপুর। নেক্সট হচ্ছে 1938, যেটা হচ্ছে হরিপুরাতে হয়েছে। না দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ আমরা সুভাষচন্দ্র বোসকে পাচ্ছি। সো সুভাষচন্দ্র বোস ইজ দ্য প্রিসাইডিং অফিসার বা প্রিসাইডিং পারসন। আমরা ন্যাশনাল প্ল্যানিং কমিটি তৈরি করতে দেখছি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জওয়াহরলাল নেহরু। এবং বলা হচ্ছে এই যে পূর্ণ স্বরাজ রেজলিউশন যেটা আমরা 1929-এ নিয়েছিলাম, সেটা এবারে প্রিন্সলি স্টেটসগুলোতেও দেখা দেবে। সো প্রিন্সলি স্টেটসগুলোতেও পূর্ণ স্বরাজ রেজলিউশন অ্যাকসেপ্ট করা হলো। সো দিস ইজ ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় তোমাদের কোয়েশ্চেন আসে যে সুভাষচন্দ্র বোস ওয়াজ দ্য প্রেসিডেন্ট ফর উইচ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সেশন, তো সেখানে কিন্তু দুটোই দিতে হবে, 38 অ্যাজ ওয়েল অ্যাজ 39। যদিও বা ত্রিপুরীতে তিনি হচ্ছেন প্রথমে হচ্ছে সুভাষচন্দ্র বোস তিনি যেতেন এবং পরবর্তীকালে তিনি অ্যাকচুয়ালি ছেড়ে দেন, তার কারণ তার কিছু মতভেদ হয় উইথ দ্য কংগ্রেস অ্যান্ড মহাত্মা গান্ধী এবং তিনি সেটাকে ছেড়ে দিয়ে, দিস ইজ দ্য সেম ইয়ার যখন তিনি হচ্ছেন ফরওয়ার্ড ব্লক তৈরি করছেন 1939। তো এইটা যদিও বা তিনি জিতে যান, স্টিল তিনি পরবর্তীকালে ছেড়ে দেন এবং দ্যাট ওয়াজ প্রিসাইডেড ওভার বাই রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, সো বিকজ সুভাষচন্দ্র বোস রিজাইন করে নিয়েছিল, পরবর্তীকালে রাজেন্দ্র প্রসাদ এইটাকে তিনি গ্রহণ করেছিলেন। অ্যান্ড দ্য লাস্ট সেশন দ্যাট উই হ্যাভ, দিস ইজ বেসিক্যালি আটকে গেছে মিরটে হচ্ছে 1947-এ। জে.বি. কৃপলানি ইজ দ্য প্রেসিডেন্ট এবং দিস ইজ দ্য লাস্ট প্রি-ইন্ডিপেন্ডেন্স সেশন অফ দ্য আইএনসি। ঠিক আছে, সো 1947-এ বিফোর ইন্ডিপেন্ডেন্স আমরা যে সেশনটা পাচ্ছি সেটা, এবং সেটা হচ্ছে মিরটে হচ্ছে। সো দিস ইজ বেসিক্যালি অল দ্যাট উই হ্যাভ অ্যাবাউট দ্য সেশন। সো আশা করছি দিস ওয়্যার ভেরি হেল্পফুল এবং হোপফুলি দিস উইল হেল্প আস ফর অল দ্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সো এরপরে যেটা আমরা করব সেটা হচ্ছে উই উইল বি talking about the previous year questions. So question number 1, Indian National Congress celebrated the first Independence Day in colonial India on. So আমরা যখন সেশনসগুলো পড়ছিলাম তখনই দেখেছিলাম যে ইন্ডিপেন্ডেন্স ডে কোন সেশনের সাথে যুক্ত, সেটা হচ্ছে পূর্ণ স্বরাজ রেজলিউশন যে ইয়ারে নেওয়া হয়েছিল। সো দ্যাট ওয়াজ 1929। তো যদি সেই জিনিসটা মাথায় রাখি তাহলে দেখো আমাদের অপশনস কী কী না, অপশন নাম্বার 1 হচ্ছে 2 অক্টোবর 1929, বি 29 ডিসেম্বর 1929, C 15th August 1930 and D 26 January 1930। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন যেটা হচ্ছে এই ইয়ারের 23তেই এসছিল ইন দ্য স্টেনোগ্রাফার আফটারনুন শিফটে, তো সেখানেই দেখো রয়েছে ফার্স্ট কোয়েশ্চেন ফ্রম দ্য পূর্ণ স্বরাজ রেজলিউশন। আমি বলেছিলাম 1929-এর যে সেশনটা ছিল দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, সো উই আর স্টার্টিং উইথ ইট। তো আমাদের আনসার কি হবে? দ্য আনসার ইজ, একটু কালার চেঞ্জ করে নিই, দ্য আনসার ইজ 26th of January 1930। তো 26th of January, বিকজ ডিসেম্বর 1929-এ আমরা সেশন পাচ্ছি, তো তারপরে 26th of January 1930 থেকে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে
ফলো মানে সেলিব্রেট করতাম এবং এখনও যেটা অ্যাকচুয়ালি আমরা রিপাবলিক ডে হিসাবে সেটাকে সেলিব্রেট করে থাকি। সো কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার হচ্ছে 26 জানুয়ারি 1930। Question number 2. Who led the Indian National Congress at the first annual session? Very easy for us. এসেছিল কবে না আবার স্টেনোগ্রাফারের আফটারনুন শিফটে ইন দ্য ইয়ার অফ 23। সো আমাদের আনসার কি হবে? অপশনস রয়েছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, না সুরেন্দ্রনাথ ব্যানার্জি ওয়াজ অ্যাকচুয়ালি নট প্রেজেন্ট ইন দ্য ফার্স্ট সেশন। দাদাভাই নওরোজি, না। WC বনার্জি অ্যান্ড এও হিউম। সো এও হিউম হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আর আমাদের ফার্স্ট প্রিসাইডিং ব্যক্তি কে ছিল? WC ব্যানার্জি বা বনার্জি। আমি যখন পড়াচ্ছিলাম বললাম যে অনেক সময় বনার্জি আসে, অনেক সময় ব্যানার্জি আসে। সো ব্যানার্জি আসলেও দ্য সেম আনসার। সো WC ব্যানার্জি হচ্ছে দ্য প্রিসাইডিং পারসন in the first annual session of Indian National Congress. Next হচ্ছে সেম ইয়ারে MTS এ এসেছিল who was the first woman president of Indian National Congress? First woman president, ঠিক আছে? অপশনসে আছে সরোজিনী নাইডু, অরুণা আসফ আলী, অ্যানি বসন্ত অ্যান্ড উষা মেহতা। যদি আমরা দেখি আমরা দুজনকে অলরেডি পেয়েছি, কিন্তু অ্যানি বসন্ত কবে আসছে? 1917-এ, আর ইনি আসছেন হচ্ছে সরোজিনী নাইডু হচ্ছে 1925-এ। তাহলে ডেফিনেটলি কে আগে আসছে? 1917। সো অ্যানি বসন্ত ইজ দ্য আনসার। তখন এখানে কিন্তু বলেনি যে ইন্ডিয়ান উমেন, এইখানে যদি আবার বলে দিত ফার্স্ট ইন্ডিয়ান উমেন প্রেসিডেন্ট, তাহলেই আমাদের কোথায় চলে যেত? সরোজিনী নাইডুতে আনসার চলে যেত। সো আমাদের আনসার হচ্ছে অ্যানি বসন্ত, 1917-এ তিনি সেশনে আসছেন। Question number 4. Which flag of the Indian National Congress was adopted in 1931? 1931-এ করাচিতে সেশন হচ্ছে, সেখানে ফ্ল্যাগ নেওয়া হয়েছিল, তো ট্রাই কালারের ফ্ল্যাগ নেওয়া হয়েছিল। সো আমাদের আনসার হবে কি না, আমাদের আনসার হচ্ছে অপশন নাম্বার বি, আর ট্রাই কালার ফ্ল্যাগ মেড বাই খাদি উইথ দ্য চরখা সিম্বল। এই চরখাটা হচ্ছে যেটা মহাত্মা গান্ধী যে চরখা যে সিম্বল ইউজ করতো, ঠিক সেইটাই। সো দ্য ট্রাই কালার ফ্ল্যাগ ওয়াজ মেড that was adopted in the 1931 session of the Indian National Congress. Question number 5. In the 1939 Tripuri session, Congress presidential election, Pattabhi Sita Maiya was defeated by, আমরা দেখলাম, আমি বলেছিলাম যে সুভাষ চন্দ্র বোস had defeated Pattabhi Sita Maiya and he had become the president of দ্য ত্রিপুরি সেশন অফ 1939। যদিও বা পরবর্তীকালে তিনি রিজাইন করছেন, তারপরে হচ্ছে রাজেন্দ্র প্রসাদ হচ্ছে অফিসটাকে হোল্ড করছে। সো আমাদের অপশনসগুলো মহাত্মা গান্ধী, রাজেন্দ্র প্রসাদ, সুভাষচন্দ্র বোস অ্যান্ড জওয়াহরলাল নেহেরু। আমরা সবাই আনসার জানি আপাতত, সেটা হচ্ছে সি, সুভাষচন্দ্র বোস হচ্ছে পট্টাভি সীতামাইয়াকে হারিয়ে আমাদের প্রেসিডেন্ট হয়েছিলেন। দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5. Question number 6. In which session of All India Congress Committee was the Quit India Resolution adopted? Quit India Resolution কবে আসছে? 1942, রাইট? সো অগস্ট 1942 কোথায় হয়েছিল সেশন? ক্যালকাটা, দিল্লি, মাদ্রাস না বম্বে? আমাদের আনসার হচ্ছে বম্বেতে হয়েছিল, যেখানে হচ্ছে তিনি কুইট ইন্ডিয়া রেজলিউশনের যে এটা কি বলে রেজলিউশনটা, সেটাকে আমরা অ্যাডপ্ট করছি। সো কুইট ইন্ডিয়া রেজলিউশন ওয়াজ অ্যাডপ্টেড 1942-তে ইন দ্য বম্বে সেশন। ওকে, সো এটাও হচ্ছে তোমরা দেখতে পারো SSC-তে এসেছিল ইন দ্য 4th শিফট ইন 23। সো দিস আর অল লাইক কারেন্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স। নেক্সট হচ্ছে in which session of the Indian National Congress was the resolution declaring Purna Swaraj, আবার আমরা পূর্ণ স্বরাজে ফিরে এসেছি, was passed? এটাও SSC-তে এসেছিল 23-তে। ক্যালকাটা, বম্বে, মাদ্রাস অ্যান্ড লাহোর। অপশন ডি হচ্ছে আমাদের আনসার। অলরেডি আমরা দেখে নিয়েছি 1929-এর লাহোর সেশনে পূর্ণ স্বরাজ রেজলিউশন পাস করা হয়েছিল। সো দ্যাট উইল বি দ্য আনসার, প্রিসাইডেড ওভার বাই জওয়াহরলাল নেহেরু। Question number 8. The second annual session of Indian National Congress was held at which of the following places? বম্বে, বম্বে তো হবে না, ফার্স্ট সেশনই বম্বেতে হয়ে গেছিল। দিল্লি, ক্যালকাটা না মাদ্রাস? আনসার কি? আনসার হলো সি, আবার ক্যালকাটা।
সো ক্যালকাটাতে আমরা দেখি যে সেকেন্ড সেশন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল। হু ওয়াজ দ্য প্রিসাইডিং পারসন? দাদাভাই নাওরোজি, রাইট। আর থার্ড হয়েছিল কোথায়? মাদ্রাসে। আর ফোর্থ কোথায় হয়েছিল? এলাহাবাদে, রাইট। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য কোয়েশ্চেন নাম্বার 8. Question number 9. Who was the president of the second session of the Indian National Congress? আমি এক্ষুনি আনসার দিয়ে দিয়েছি। অপশন এ, দাদাভাই নওরোজি। He was the president of the second session of Indian National Congress. জর্জ ইউলে কোন সেশনের প্রেসিডেন্ট ছিল মনে আছে কি আমাদের? ফোর্থ সেশনের, যেটা কোথায় হচ্ছে না এলাহাবাদে হচ্ছে। সো জর্জ ইউলে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট এবং তিনি হচ্ছেন ফোর্থ সেশন যেটা এলাহাবাদে হচ্ছে সেখানকার প্রেসিডেন্ট হচ্ছেন। জাস্ট আ কুইক রিভিশন। কোয়েশ্চেন নাম্বার 10. Self-government or Swaraj as the ultimate goal of the Indian National Congress was declared or by Dadabhai Naoroji in which of the sessions of INC? কোন সেশনে এই স্বরাজের কথা বলা হয়েছিল? দিস ইজ বেসিক্যালি উই আর টকিং অ্যাবাউট 1906। সো 1906 কোথায় হয়েছিল না? উই টক অ্যাবাউট ক্যালকাটা। ক্যালকাটা হচ্ছে আমাদের আনসার। সো ইন ক্যালকাটা সেশন আমরা দেখছি যে এই টপিকটা সেলফ গভর্নমেন্ট বা স্বরাজের কথা বলা হচ্ছে বাই দাদাভাই নওরোজি। ওকে, লেটস মুভ টু দ্য সেকেন্ড ওয়ান। When did the Indian National Congress formalize the demand for Purna Swaraj? আবার সেই একই Purna Swaraj কবে এসেছিল? At its Karachi session 1931, at its Lahore session 1929, at its Guwahati session in 1926, না at its Madras session in 1927. আমরা সবাই জানি এখন আনসারটা কি, মুখস্থ হয়ে গেছে আমাদের এখন। সো বি, অ্যাট ইটস লাহোর সেশন অফ 1929। দেখো এগুলো কিন্তু সব 23তে এসছে। সো ফার্স্ট শিফট, থার্ড শিফট এরকম করে বিভিন্ন শিফটে এসছে, বাট ওয়ান কমন লিঙ্ক ইজ দেয়ার অ্যান্ড দ্যাট ইজ পূর্ণ স্বরাজ। সো আমি ওই জন্য বলছিলাম পূর্ণ স্বরাজ রেজলিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। সো বি হচ্ছে আমাদের আনসার নাম্বার 11। Question number 12. Which of the following organization were established in 1885? হ্যাঁ, এরকম ইজি কোয়েশ্চেন্সও অনেক সময় আমাদের আসে এবং we have to be happy about it. তো SSC CGL এই এসছে ফার্স্ট শিফটে 23rd-এ মানে 23তে। সো কি কি আছে? কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মুসলিম লীগ, ইস্ট ইন্ডিয়া অর্গানাইজেশন অর ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। চোখ বন্ধ করে 1885-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হয়েছিল উইথ দ্য আইডিয়া অফ A.O. Hume, অ্যালেন অক্টাভিয়ান হিউম। Question number 13. Which session of the Congress and Muslim League, in which session Congress and Muslim League reached an understanding of creating a joint front? So they are coming together. তারা আবার একসাথে হচ্ছে। তো কবে একসাথে হয়েছিল? কোন সেশনে? আমরা জানি 1916-এ হয়েছিল, যেটাকে আমরা লখনৌ প্যাক্ট বলে থাকি। তো তাহলে আমাদের কি হবে? অপশনসে রয়েছে বম্বে, এলাহাবাদ, লখনৌ অ্যান্ড দিল্লি। আমাদের আনসার হয়ে যাবে লখনৌ। সো লখনৌ 1916-এ হয়েছিল, রাইট না, যেটাকে আমরা 1916-এর লখনৌ প্যাক্টও বলি, বিকজ এই সেশনে মুসলিম লীগ আর কংগ্রেস ডিসাইড করলো যে আমরা আবার একসাথে এসে কাজ করব। Okay, so far so good, I presume. Chalo, question number 14. Which among the following session of the Indian National Congress was the first session to be presided by a lady? First session lady. ঠিক আছে, তো আমাদের women president চাই। Options: Calcutta 1917, Kanpur 1925, Lahore 1929, Surat 1907। আমরা একটু আগে দেখেছি যে ফার্স্ট উমেন হচ্ছে অ্যানি বেসেন্ট এবং সেখানে হচ্ছে এখানেও কিন্তু কোনো ইন্ডিয়ান লেডি বলে কিছু লেখা নেই, খালি লেডি আছে। সো এনি লেডি, সো আইরিশ লেডি উইল অলসো ওয়ার্ক ফর আস। তো অ্যানি বেসেন্ট কবে হয়েছিল? 1917-এ হয়েছিল ক্যালকাটা সেশনে। সো আমাদের আনসার হয়ে গেল দ্য ফার্স্ট সেশন যেখানে একটা লেডিকে আমরা পাই অ্যাজ আ প্রেসিডেন্ট ইজ ক্যালকাটা 1917। Question number 15. In dash at its
Madras session, the Indian National Congress set up an all-parties conference to draft a constitution of India. So 1922 option, 1932 option, 1927 and 1915. এটার আনসার হচ্ছে আমাদের 1927। এই যে সেশনটা হয়েছিল এটা মাদ্রাসে হয়েছিল 1927-এ। এখানে আমরা দুটো অবজেক্টিভের ওপরে কাজ করি, মানে কংগ্রেস দুটো অবজেক্টিভের ওপরে কাজ করেছিল। নাম্বার 1 তো লেখাই রয়েছে যে একটা অল পার্টি কনফারেন্স হয়েছিল যেখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ড্রাফট করার জন্য একটা রেজলিউশন নেওয়া হচ্ছে। নাম্বার 2, এই সেম ইয়ারে আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, সেটা কি না সাইমন কমিশন। তো 1927-এ সাইমন কমিশন তৈরি হয়েছিল এবং 1928-এ সাইমন কমিশন বম্বেতে ল্যান্ড করছে। তো এই সেশনে এটাও ডিসাইড করা হয়েছিল যে এই সাইমন কমিশন যেটা আমাদের ইন্ডিয়াতে আসছে সেটার সাথে আমরা কোঅপারেট করব না, বয়কট করব। তার কারণ কি না এই সাইমন কমিশনের মধ্যে কোনো ইন্ডিয়ান নেই, সেই কারণের জন্য সাইমন গো ব্যাক। রাইট, সো আমাদের আনসার হচ্ছে সি 1927। The Indian National Congress passed the Purna Swaraj resolution in 1929 under the presidency of Mahatma Gandhi, Lala Lajpat Rai, Jawaharlal Nehru and Sardar Vallabhbhai Patel. আমি আর ডিসকাশনে যাচ্ছি না, the answer we all know is Jawaharlal Nehru. তো এতটাই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পূর্ণ স্বরাজ রেজলিউশন। 17th question, the split in Indian National Congress occurred in, যেটাকে আমরা সুরত স্প্লিট বলি। সো আমাদের অপশন কি কি আছে 1901, 1905, 1903 and 1907। সুরত স্প্লিট কবে হচ্ছে 1907-এ এবং সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে যে স্প্লিটটা, যেটা আমি অলরেডি সেশনে পড়ানোর সময় বলেছিলাম যে মডারেটস আর এক্সট্রিমিস্ট তাদের মধ্যে যে মতভেদ হচ্ছে সেই কারণের জন্য আলটিমেটলি তারা হচ্ছে স্প্লিট হয়ে যাচ্ছে ইন দ্য ইয়ার অফ 1927। রাইট, চল question number 18, Badruddin Tayebji addressed the Congress as the president in। সো বদরুদ্দিন তায়েবজিকে আমরা কোন সেশনটাতে দেখছি, থার্ড সেশনে দেখছি। রাইট, ফার্স্ট সেশনে হচ্ছে ডব্লিউসি ব্যানার্জি, সেকেন্ডে দাদাভাই নওরোজি, থার্ডে হচ্ছে বদরুদ্দিন তায়েবজি অ্যান্ড ফোর্থে হচ্ছে জর্জ ইউলে। সো থার্ডটা কবে হবে, যদি আমাদের 1885 ইজ দ্য ফার্স্ট ওয়ান, তাহলে 1886 সেকেন্ড, 1887, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে 1887, যেটা হচ্ছে থার্ড সেশন। সেখানে আমরা বদরুদ্দিন তায়েবজিকে দেখছি অ্যান্ড হি ইজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট প্রিসাইডিং ওভার আইএনসি সেশন। Question number 19. The Indian National Congress was established when 72 delegates from all over the country met at Bombay in December, kobe 1885. Very, very easy question. And the last question for today. Who among the following was the President of Indian National Congress during the 1915 session? KK Shottendra, mane SP Sinha, Ambika Charan Majumdar, Bhupendranath Bose and Madan Mohan Malviya. The answer is 1915-এ আমরা কি দেখি, SP Sinha is the president of this session. এটাও হচ্ছে CGL Tier 2-তে এসেছিল in 23. So more or less all the important sessions are been covered এবং I hope কি আমাদের এই যে question answer and the session was helpful. আমাদের এখন টেলিগ্রামেও চ্যানেল এসে গেছে, সো সেখানেও তোমরা এই সব পিডিএফগুলো পাবে। সো ওখানে তোমরা জয়েন করতে পারো, ওখান থেকেও অনেক হেল্প হবে। অ্যান্ড ডেফিনেটলি যদি আমাদের ভিডিও, আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এবং স্পেশালি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে নোটিফিকেশনস পাও ফর দ্য আপকামিং ক্লাসেস। এরপর থেকে এরকমভাবেই একটা ছোট্ট সামারি এবং তার কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স নিয়ে আমরা সবাই বিভিন্ন সাবজেক্টে আসবো, যাতে তোমাদের যে আপকামিং ইম্পর্ট্যান্ট কম্পিটিটিভ এক্সামিনেশনসগুলো রয়েছে সেখানে তোমাদের প্রিপারেশনে আরও হেল্প হয়। সো বি উইথ আস, রিভাইজ উইথ আস এবং we will definitely crack all the examinations. Thank you so much for today.